আপনি কি খাচ্ছেন, আপনি কি পড়ছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কার সাথে যাচ্ছেন, কার সাথে কি কথা বলছেন, এমনকি আপনি টয়লেটে আছেন নাকি বেডরুমে, সেখানে আপনি কি অবস্থায় আছেন, সবটা যদি কেউ নজরদারি করে, সবটা যদি কেউ অন্য কোনো মানুষ যিনি আপনার পরিচিতও নন তিনি যদি দেখতে পান, কেমন লাগবে আপনার? এমনকি আপনি কি ভাবছেন সেটাও যদি সামনের লোক ভাবতে বুঝতে শুরু করে, কেমন লাগবে আপনার? এইরকমই একটা ইন্টেলিজেন্স ব্যবস্থা তৈরি হয়েছে, প্রযুক্তি এসে গেছে। তা দিয়ে যে কোনো মানুষের সমস্ত সারাদিনের সমস্ত গতিবিধি কাজকর্ম সব কিছুর উপর নজরদারি তো করা যায়, সাথে সাথে আপনি কি ভাবছেন সেটাও মনিটর করা যায়। অবাক হচ্ছেন? একটু অবাক হওয়ার কিছু নেই। আজকে রাজনৈতিক পর্যালোচনা তাই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। যে কথা আপনাদের বলছিলাম শুরুতেই, যে আপনার প্রতিটি গতিবিধির ওপর যদি কেউ নজরদারি করে, অর্থাৎ তৃতীয় নয়ন দিয়ে কেউ যদি দেখতে থাকে যে আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কার সাথে কি কথা বলছেন, তার ভিডিও অডিও সমেত যদি তার কাছে রেকর্ড হতে থাকে, কতটা অস্বস্তিতে পড়বেন আপনি? ঠিক এইরকমই অস্বস্তিতে ফেলার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার বাহাদুর। এমনিতেই আমাদের উপর নজরদারি চলে এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা যে অ্যাকাউন্ট করি এবং তাতে যে পারমিশন দিই, অ্যাকসেপ্ট করতে থাকি না, পরপর অ্যাকসেপ্ট 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 অ্যাকসেপ্ট, এখানে যে কত পারমিশন আমরা দিয়ে দিই আমরা নিজেরাই জানি না, পড়েও দেখি না। সেখানে আপনি আপনার গ্যালারির সমস্ত ছবি অ্যাকসেপ্ট করতে দিচ্ছেন, অন্য কেউ দেখতে পাবে, ব্যবহার করতে পারবে সেরকম অনুমতি দিচ্ছেন। শুধু তাই না, আপনি আপনার সমস্ত কিছু তথ্য তুলে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর হাতে। ধরা যাক, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনার হয়তো ধরুন একটা এরকম ঘড়ি দরকার, আপনি গুগলে সার্চ করলেন যে কোথায় ভালো রিস্ট ওয়াচ পাওয়া যাবে। আমরা আকছার করে থাকি এরকম। বা কোনো একটা বিশেষ বই পড়তে চাইছেন আপনি, সেই বইটা কোথায় পাওয়া যাবে আপনি খোঁজ খবর নিচ্ছেন। তারপরে নেওয়া হয়ে গেল, আপনি তথ্য সংগ্রহ করে রেখে দিলেন আপনার কাছে। তারপরে আপনি ফেসবুক খুললেন বা টুইটার খুললেন, দেখবেন অজস্র ঘড়ি আর অজস্র বইয়ের বিজ্ঞাপন আসছে। আপনি যে ধরনের ঘড়ি খুঁজছেন সেরকম ঘড়ি, আপনি যে ধরনের বই খুঁজছেন সে ধরনের বইয়ের অজস্র বিজ্ঞাপন আসছে। ফেসবুক কি করে জানলো যে গুগলে আপনি কি সার্চ করেছেন? এই যে গুগল থেকে আপনার তথ্য লিক হয়ে গিয়েছে ফেসবুকে। এরকম না জানি কত শত জায়গায় লিক হয়ে যাচ্ছে আমাদের তথ্য। অর্থাৎ আমি কি ভাবছি সেটা ফেসবুক জেনে যাচ্ছে। আপনি মনে করছেন এটা না, ফেসবুক জানছে গুগলে আপনি সার্চ করেছেন বলে। অথচ গুগল একটা আলাদা কোম্পানি, ফেসবুক একটা আলাদা কোম্পানি। তাই এদের মধ্যে তথ্যের আদান প্রদান না হলে এটা কিছুতেই সম্ভব না। এরপরেও আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস কিন্তু এদেশে ইতিমধ্যে চলে এসেছে। আপনারা শুনেছেন এর আগে ইসরায়েলি সফটওয়্যার পেগাসাসের কথা। পেগাসাসের মাধ্যমে আপনার মোবাইল যদি বন্ধও থাকে তাহলেও আপনার সারাক্ষণের ছবি রেকর্ড হতে থাকবে। এমন একটা সফটওয়্যার আপনার সারাক্ষণের ছবি এবং তার ভয়েস, আওয়াজ সবটা রেকর্ড হতে থাকবে। আপনি দেখছেন যে আপনার মোবাইল ফোন অফ আছে, কিন্তু তারপরেও হয়ে যাবে। আপনি যদি মোবাইল নিয়ে বাথরুমে ঢোকেন সে ছবিও রেকর্ড হবে, আপনি যদি বেডরুমে ঢোকেন সে ছবিও রেকর্ড হবে। পেগাসাস এক ভয়ঙ্কর সফটওয়্যার। এবার বলবেন সফটওয়্যার ইনস্টল করতে গেলে তো আমাকে প্লে স্টোরে যেতে হবে, কিন্তু না, এখানে কোনো কিছু যেতে হবে না। আপনাকে কোনো লিঙ্ক পাঠানো হবে না, আপনাকে কোনো SMS পাঠানো হবে না, আপনাকে কোনো ফোন কল করা হবে না। অটোমেটিক্যালি ওরা যে নাম্বারগুলো চাইবেন সংস্থা, পেগাসাস সংস্থা, সেই নাম্বারগুলোতে অটোমেটিক্যালি আপনার অজান্তে এই সফটওয়্যার ঢুকে যাবে এবং তার কোনো আইকনও আপনি মোবাইলে দেখতে পাবেন না। যে আপনি হঠাৎ আবিষ্কার করলেন একটা নতুন আইকন, কি দেখি খুলে আপনি দেখতেও পাবেন না। এইভাবে নজরদারি চালানো হয়েছিল বা হচ্ছেও বলা যায় ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের উপরে। তার মধ্যে রাহুল গান্ধী, অভিষেক ব্যানার্জিও আছে। এবং বলা হচ্ছে, অভিযোগ যে এই নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ বিরোধী দলের নেতারা
তারা কি করছেন, তাদের গতিবিধি কি, আলোচনা করছেন, কার সাথে কথা বলছেন, কি কথা বলছেন, সবটা কিন্তু নজরদারির মধ্যে চলে এসেছে। মানুষের জীবনে গোপনীয়তা বলে কি কিছুই আর থাকবে না? এইরকমই আরো একটি সফটওয়্যার কিন্তু নাম উঠে এসেছে। এবং পেগাসাস সম্বন্ধে একটু বলে নিই আপনাদের। এই পেগাসাস বস্তুটা এমনই যে কেনা হয়েছে ইসরায়েল থেকে, না কেনা হয়নি এই কথাটাও স্বীকার করতে পারছেন না আমাদের কেন্দ্রীয় সরকার। তারা যদি বলে যে না পেগাসাস কেনা হয়নি তাহলেই মিটে যায়, কিন্তু তারা বলতেই পারছে না পেগাসাস কেনা হয়নি, তারা স্বীকারও করছে না পেগাসাস কেনা হয়েছে। বলা হয়েছে, একটা বিবৃতি দিয়ে বলা হয়েছিল এই ধরনের সফটওয়্যার উগ্রপন্থী কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য, কিন্তু বেশ কয়েকজন নেতার মোবাইল পরীক্ষা করে দেখা গেছে তার মধ্যে পেগাসাস সফটওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারা ঢোকালো, কেন ঢোকালো, কি উদ্দেশ্য, এগুলো সবটাই জলের মতন ক্লিয়ার। কারণ নিশ্চয়ই কংগ্রেস তার নেতার মোবাইলে পেগাসাস ঢোকাবে না, ঢোকালে তার বিরোধী দলই ঢোকাবে, কংগ্রেসের বিরোধী দলকে, বর্তমানে বিজেপি। এবং এই পেগাসাস এমন একটা সফটওয়্যার যেটা তারা শুধু কোনো রাষ্ট্রকেই বিক্রি করে। আপনি চাইলে পেগাসাস কিনতে পারবো না। মনে করুন আপনি পেগাসাস কিনলেন, আপনার গার্লফ্রেন্ডের মোবাইল ইনস্টল করে দিলেন, না হবে না, রাষ্ট্রকেই কিনতে হবে, কোনো দেশকে কিনতে হবে। তো এই দেশে আছেটা কি? ভারতীয় জনতা পার্টির তারা রাজত্ব করছে। এইভাবে নজরদারি শুরু হয়েছিল, হইচই হলো, চেঁচামেচি হলো, আদালতে মামলা উঠলো, সে মামলা বিষবাও জলে, মামলার কোনো খবর নেই, যা বাদ দিন, আদালত কি অবস্থায় চলছে আপনারা জানেন। কিন্তু আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কি সেই তথ্য দেখবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। হোরহে এক নতুন সফটওয়্যার, এটাও ইসরায়েলের সফটওয়্যার। পেগাসাস যেমন ইসরায়েলি সফটওয়্যার ছিল, এটাও ইসরায়েলি সফটওয়্যার। বর্তমানে আমাদের দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো, অত্যন্ত মধুর, আগেও ছিল, এখন এই অস্ত্র কেনা বেচা ইত্যাদি ইত্যাদির কারণে আরো মধুরতর হয়েছে। এবং এই মধুরতর হওয়ার সুবাদে ইসরায়েলের বিভিন্ন সংস্থা ভারতবর্ষের সাথে ব্যবসা করছে। বলা হচ্ছে, অভিযোগ যে এই হোরহে সফটওয়্যার দিয়ে নজরদারি চালানো হচ্ছে বিরোধীদের উপরে। আবার নজরদারি, কারণ 2024-এ ভোট। রাহুল গান্ধীর গতিবিধি যদি ভারতীয় জনতা পার্টি নজরে রাখতে পারে, বা পশ্চিমবাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি নজরে রাখতে পারে, সিপিএম এর নেতাদের, বড় বড় নেতাদের গতিবিধি যদি কেরলে নজরে রাখতে পারে, তাহলেই তো কেল্লা ফতে। তাহলে সরকারি পয়সায় কেনা সফটওয়্যার দিয়ে রাজনৈতিক দল কাজে লাগাচ্ছে, এর থেকে ঘৃণ্য জিনিস আর কি হতে পারে? আর এসব নিয়ে বলা যাবে না। আমাদের ভিডিও যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। যারা দেখছেন না তাদেরকে অনুরোধ করছি, বা যারা দেখতে চান তারা ইমিডিয়েট দেখে নিন, যে কোনো সময় এই ভিডিওটাও ডিলিট হয়ে যাবে। কারণ সরকার বিরোধী কথা বললে সে ভিডিও থাকছে না, আমরা পরে গিয়ে খুঁজে পাচ্ছি না সেই ভিডিও। এই ভিডিও তাই হবে। তো ভিডিও ডিলিট হওয়ার আগে অবশ্যই দেখুন, কারণ এই যে তথ্যগুলো সামনে আসছে, এই তথ্যগুলো কোনো কাগজে, কোনো মিডিয়ায় প্রকাশ করা যাবে না। আর প্রকাশ করা গেলেই সেখানে কিন্তু সেন্সরশিপ চলে আসছে। আজকে দেখুন না, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা নজরদারি, একটা আর্টিফিশিয়াল নজরদারি আপনার উপরে সারাক্ষণ চলছে। বলা হচ্ছে চীনের হুয়াই কোম্পানি, তারা 5G লাগানোর নামে তারা এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই চালাচ্ছিল এবং বিভিন্ন দেশের তথ্য তারা সংগ্রহ করছিল। এর আগে পেটিএম এর উপরে অভিযোগ এসেছিল। এর আগে বিভিন্ন চাইনিজ অ্যাপ, যেগুলো ইদানিং বন্ধ হয়েছে, বেশ কয়েকটি বন্ধ হয়েছে, বেশ কয়েকটি চলছে, যেমন ভিএলসি প্লেয়ার, টিকটক, এগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু চলছেও অনেকগুলো। প্রত্যেকটি এই অ্যাপগুলো আপনার উপর নজরদারি চালায় এবং যে কোনো দিন আপনার মোবাইল ফোনের সমস্ত তথ্য তারা যে কোনো সময় নিয়ে নিতে পারে।
আপনার ব্যাংকিং তথ্য থাকলে তাও, আপনার ব্যক্তিগত তথ্য থাকলেও তাও। এবং এই তথ্যগুলো যে বাইরে বিক্রি হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই, এবং হচ্ছেও, মোটা চড়া দামে বিক্রি হয় সব তথ্য। এবং সেই তথ্য ধরুন আমি কিনে নিলাম, আপনার কোনো গোপন তথ্য আমি কিনে নিলাম, তারপর তো আমি আপনাকে ব্ল্যাকমেলও করতে পারি। এবং এটাই হচ্ছে, হয়তো 140 কোটি দেশের, 140 কোটি জনসাধারণের দেশের সব জায়গায় হচ্ছে না, কিন্তু হচ্ছে। এই নিয়ে কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। কংগ্রেস কিন্তু এর প্রতিবাদ করেছে। কিভাবে প্রতিবাদ করেছে আসুন কংগ্রেসের সাংবাদিক সম্মেলনটা দেখে নিয়ে তারপর আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসব। किस तरह से भारत के लोकतंत्र को हाईजैक किया जा रहा है भारत की ही रूलिंग पार्टी द्वारा, ये उदाहरण हर प्लेटफॉर्म पे आपको दिखते हैं। और विडंबना इस बात की है कि बीबीसी ने कुछ छाप दिया या कोई फिल्म बना दी तो साहब विदेशी लोग हस्तक्षेप कर रहे हैं। विदेश में जाकर अपनी ही देश की निंदा करने वाले प्रधानमंत्री को तब शर्म नहीं आती जब वो बाहर जाकर अजीब अजीब बातें करते कि शर्म आती थी इस देश में पैदा होते। और उसके बाद देश में सोशल मीडिया पर देश के चुनावों को, देश के लोकतंत्र को प्रभावित करने के लिए आप इजराइल की एजेंसीज को बुला लेते हैं, तब आपको शर्म नहीं आती। तब देश के लोकतंत्र को कोई खतरा नहीं है, तब विदेश से कोई हस्तक्षेप नहीं हो रहा क्योंकि आप कर रहे हैं। पेगासस के वक्त आपको तब नहीं याद आता कि आप विदेश की सहायता लेकर अपने ही देश के महत्वपूर्ण व्यक्तियों के फोन्स को हैक करा रहे हो। ये एक खतरनाक दौर से हम गुजर रहे हैं जिसमें देश वाकई खतरे में आ गया है, देश का लोकतंत्र खतरे में आ गया है। और ये जो बार बार दुहाई देते हैं कि साहब फॉरेन कॉन्स्पिरेसी, ये हिंदुस्तान में सरकार में बैठकर फॉरेन की कंट्रीज के साथ मिलकर कॉन्स्पिरेसी कर रहे हैं हिंदुस्तान के लोकतंत्र के खिलाफ। जो अंतरराष्ट्रीय साजिश की बात करते हैं वो देश में रहकर देश के खिलाफ अंतरराष्ट्रीय ताकतों से मिलकर साजिश कर रहे हैं और उसका पर्दाफाश लगातार हो रहा है। जैसा कि पवन जी ने कहा, शुरुआत कैम्ब्रिज एनालिटिका से हुई थी और कैसे उसने भाजपा के लोकसभा 2014 और 5 राज्यों में भाजपा की सहायता करी थी। फिर पेगासस का मामला सामने आया जिसमें विपक्ष के बड़े नेताओं पर, सुप्रीम कोर्ट के न्यायाधीशों के इर्द गिर्द, इलेक्शन कमिश्नर्स के आसपास और अपने ही लोगों पर जासूसी कराई गई। और अब ये जो नया मामला सामने आया है ये एक बड़ी खबर है और ये खबर बताती है, ये एक कंसर्टेड एफर्ट था जिसका एक्सपोजे इंटरनेशनल जर्नलिस्ट्स ने किया है। और कुछ भी कहने से पहले मैं लिखकर दावा कर सकती हूं कि इसको भी अंतरराष्ट्रीय साजिश बोला जाएगा, लेकिन इसमें क्या पता चला है वो जानना और समझना बहुत जरूरी है। ताल अनान 50 वर्षीय एक इजरायली स्पेशल फोर्स के ऑपरेटिव हैं। उनका यह दावा है और ये सारी जो रिपोर्ट आई है वो अंडर कवर 8 महीने की कड़ी मेहनत, अंडर कवर रहने के बाद फिजिकल मीटिंग्स, ऑनलाइन मीटिंग्स, क्या दावे किए गए, उसकी क्या पुष्टि हुई, अकाउंट्स कैसे ट्रैक हुए, उसके बेसिस पर आई है। तो नटशेल में अगर संक्षिप्त में मैं आपको बताऊं तो इजराइल के कॉन्ट्रैक्टर्स की एक टीम है जो ये दावा करते हैं और इस रिपोर्ट का ये दावा है और उन्होंने पुष्टि भी करी है कि उस दावे में सच्चाई है कि कभी करीब 3 इलेक्शंस, विश्व भर के 30 बड़े चुनावों में इन लोगों ने हस्तक्षेप किया है। वो हस्तक्षेप हैकिंग के माध्यम से है और उससे ज्यादा वो हस्तक्षेप झूठ के माध्यम से है। झूठी खबरें फैलाना, प्रतिद्वंदियों का कैरेक्टर असैसिनेट करना, एक डिसइंफॉर्मेशन कैंपेन करना, फेक न्यूज फैलाना, अलग अलग तरह के बॉट्स बनाना, ये सारे काम ये इजरायली फॉर्म कर रहा है। इसके फुटप्रिंट इंडिया में भी मिले हैं, इंडिया में भी इसका इस्तेमाल किया गया और आपको सबको पता है कि बिना सरकार की सहमति हुए इसका इस्तेमाल नहीं हो सकता है। अब मैं आपको बताती हूं कि ये क्या क्या करते हैं। आप सबको पता है कि फेसबुक का जो संदिग्ध भूमिका लोकतंत्र को ध्वस्त करने में पहले से रही है, उस पर सवालिया निशान लगातार उठते रहे हैं। लेकिन ये जो फर्म है, जिस फर्म की हम बात कर रहे हैं, इसको टीम ओरे, शायद इसे प्रोनाउंस किया जाता है JORGE, आई थिंक इन द डायलेक्ट देयर इट्स कॉल्ड ओरे। टीम ओरे का यह दावा है कि सिर्फ फेसबुक ही नहीं,
वो जीमेल, टेलीग्राम, लिंक्डइन, इंस्टाग्राम, यूट्यूब, ट्विटर, सब पर उनके अवतार हैं। वो हर जगह फेक न्यूज फैला सकते हैं, वो हर जगह डिसइंफॉर्मेशन कैंपेन फैला सकते हैं, उनके बॉट्स होते हैं, उनका एक ऑलमोस्ट प्राइवेट मिलिशिया है सोशल मीडिया पर, और वो हर तरह की डिसइंफॉर्मेशन कैंपेन प्रतिद्वंदियों के खिलाफ, जहां की सरकारें उनको एंगेज करती हैं, और हिंदुस्तान में भी ऐसा करके फैलाया गया है। ये फेक पिटीशंस फैलाते हैं। लेकिन दिक्कत की बात यह है, और हम दिक्कत के सवाल से शुरू करते हैं। दिक्कत की बात यह है कि जो इनका मोडस ऑपरेंडी है, जैसे ये ऑपरेट करते हैं, वो टोटल इमेज, टोटल मिरर होता है भारतीय जनता पार्टी के आईटी सेल में। और मैं छोटा सा उदाहरण आपको दे देती हूं। एक फेक न्यूज, एक डिसइंफॉर्मेशन कैंपेन किसी छोटे से अकाउंट से, जिसके 10 या 20 फॉलोअर होते हैं, ऐसे अकाउंट से लगा दी जाती है। उसके बाद जो पूरा राइट विंग इकोसिस्टम है वो उसको फैलाना शुरू करता है। भारतीय जनता पार्टी के चुने हुए सांसद, विधायक, मंत्री, बड़े बड़े ऑफिशियल्स उसको शेयर करते हैं, उस फेक न्यूज को, उस डिसइंफॉर्मेशन को। और उसके बाद जो अधिकांश मीडिया है, स्पेशली जो नोएडा के कमांडो वॉरियर एंकर हैं, वो उसको गॉस्पल ट्रूथ, सत्य वचन मानकर अपने टीवी चैनलों पर लगा देते हैं। उस पर पूरी शाम, पूरी रात, पूरे दिन बहस होती है, एक नैरेटिव बिल्ड किया जाता है, लोगों के दिमाग में एक ये संशय डाला जाता है। और उसके बाद जब इसका पर्दाफाश होता है तो ये सब लोग चुप बैठ जाते हैं, क्योंकि द डैमेज हैज बीन डन। सबसे पहला सवाल यह है कि इतनी बड़ी खबर आई है कि एक इजरायली फर्म 30 जगह चुनावों के साथ हेरा फेरी करता है, हैकिंग करता है, डिसइंफॉर्मेशन कैंपेन करता है, जिसमें भारत भी शामिल है। मोदी सरकार की ओर से चुप्पी क्यों है? आप फेक न्यूज के बारे में क्या करना चाहते हैं? आपको फैक्ट चेकर्स से इतनी दिक्कत क्यों है? फैक्ट चेकर्स को आप जेल में डालते हैं, और आपका पीआईबी फैक्ट चेकिंग जो है वो अगर सवाल पूछे तो उसको झूठा साबित कर देता है। दूसरा, पेगासस पर अभी तक सरकार की ओर से कुछ नहीं बोला गया। यह अलग बात है कि सुप्रीम कोर्ट के सामने जो कमिटी थी उसने कहा कि सरकार ने इसमें सपोर्ट नहीं किया था। लेकिन इन सब का जो लब्बो लबाब है वो ये है कि फेक न्यूज जिस तरह की देश में फैलाई जा रही है, जिस तरह से एक पर्टिकुलर वर्ग के खिलाफ, हमारे नेताओं के खिलाफ, हमारी पार्टी के खिलाफ फैलाई जा रही है, उसमें कितना हाथ बीजेपी की आईटी सेल का है और कितना योगदान आपके ऐसे तथाकथित पार्टनर्स का है जिनको आप लेकर इस देश में आए हैं, चाहे वो इजराइल से हो या कहीं और से हो। अभी क्योंकि रिपोर्ट्स इजराइल से आ रही हैं, इस फर्म की, टीम औरे की, तो हम जरूर ये सवाल पूछेंगे कि इसके बारे में आप क्या करने की कोशिश कर रहे हैं, कि क्या कोई कमिटी, क्या कोई सुप्रीम कोर्ट मॉनिटर्ड प्रोब, क्या आपका आईटी डिपार्टमेंट इस पर कुछ भी विचार कर रहा है? শুধু কংগ্রেস প্রতিবাদ করলেই হবে না, প্রতিবাদ করতে হবে সমস্ত বিরোধী দলের লোককে। কারণ এই পেগাসাস বলুন, হোরে বলুন, এই সমস্ত সফটওয়্যারগুলো বিরোধী দলের বিরুদ্ধেই কাজে লাগানো হচ্ছে, এবং শুধু বিরোধী দলের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে বিজেপির নেতাদের মধ্যে। বিজেপির এমন এক নেতার মোবাইলে পেগাসাস পাওয়া গিয়েছে যে যার সাথে বিজেপির উচ্চতর নেতৃত্বের খানিকটা বাদানুবাদ চলছিল। তার সম্বন্ধে তথ্য সংগ্রহ করার জন্য তার মোবাইলে পর্যন্ত পেগাসাস পাওয়া গিয়েছে। ভাবতে পারেন কতটা প্রতিহিংসামূলক আচরণ করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। তারা 2024-এর ক্ষমতায় আসতে পারছে না, বিভিন্ন সার্ভে বলছে। শুধু আমরা বলছি না, বিভিন্ন সার্ভে বলছে যে বিজেপি 120 বেশি আসন পাবে না। আমরা অবশ্য খানিকটা বাড়িয়ে রেখেছি, কিন্তু সবাই বলছে, সি ভোটার পর্যন্ত, সেদিন তাদের দেখছিলাম ওয়েবসাইট, তারা পর্যন্ত বলছে বিজেপি একক দক্ষতায় তারা ক্ষমতায় আসতে পারবে না, অর্থাৎ তারা আর একচ্ছত্র আধিপত্য চালাতে পারবে না, তাদেরকে অন্য দলের সাহায্য নিতে হবে। এইরকম অবস্থায় আছে বিজেপি সারা দেশে। আর সেই অবস্থায় দাঁড়িয়ে তারপর সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এগুলো তো লেলিয়ে দেওয়া আছেই বিরোধীদেরকে নিকেশ করার জন্য। শুধু তাই করছে না, এই পেগাসাস বা হোরের মতন সফটওয়্যারকে ব্যবহার করে সমস্ত নথি, সমস্ত তথ্য কিন্তু তারা নিজেদের কাছে রাখছে এবং এজেন্সি দিয়ে তার বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। কবে গর্জে উঠবে বিরোধী দলগুলো? কবে গর্জে উঠবে আমাদের সংবাদ মাধ্যম? জানি না কবে আমাদের এখানকার ভারতের সংবাদ মাধ্যম এ নিয়ে গর্জে উঠবে।
অন্তত আমরা তো প্রতিবাদ করলাম। এই ধরনের মানুষের উপর নজরদারি চালানো সফটওয়্যার ইমিডিয়েট বন্ধ করতে হবে এবং বন্ধ করে সেটা জানাতে হবে যে হ্যাঁ আমরা এইগুলো বন্ধ করলাম চিরতরে। ধামাচাপা দেওয়ার মতন কথা বললে হবে না। ওই রাজনাথ সিং কথায় কথায় বলেন না, কড়ি নিন্দা করতা হুঁ, কড়ি নিন্দা করলে হবে না, লিখিতভাবে মানুষের কাছে জানাতে হবে এই ধরনের সফটওয়্যার আমরা দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করব না। করুন না আপনি পাকিস্তানের উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবহার, করুন না চীনের বিরুদ্ধে ব্যবহার, যদি আপনার সেই দাঁড়াটা শক্ত থাকে। আপনার সেই দ্বারা সেই রকম নেই, আপনি চীনের বিরুদ্ধে এই পেগাসাস ব্যবহার বা হোরে ব্যবহার করতে পারবেন না। করবেন রাহুল গান্ধীর বিরুদ্ধে, করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেন কেন এত ভয় কেন? মানুষের ভোটকে এত ভয় কেন আপনাদের? এমনিও তো আপনারা 40% ঊর্ধ্বে ভোট পান না, 60%ই মানুষ অন্য দলকে ভোট দেয় সারা দেশে। এই 60% মানুষ কিন্তু একত্রিত হতে শুরু করেছেন, যেখানে যে দল আছে তারা তাকেই ভোট দিতে চাইছেন। অন্তত সার্ভে তাই বলছে, শুধু আমাদের সার্ভে না, সি ভোটার বলছে, সি ভোটার পর্যন্ত বলছে যে আঞ্চলিক দলগুলো এবার ব্যাপক ক্ষমতাশালী হয়ে উঠতে চলেছে 2024-এ। ভয় পেয়ে গেলেন মোদি সাহেব, ভয় পেয়ে গেলেন অমিত শাহ। আপনারা তো নাকি বিশ্বের বৃহত্তম দল, যদিও সবচেয়ে বড় মিথ্যে কথা এটা। বিশ্বের বৃহত্তম দল চীনের কমিউনিস্ট পার্টি, আপনার দল নয়। আপনারা আমাদেরকে ভুল বোঝাবেন না। দেশের মানুষকে সবসময় বলেন আপনারা বিশ্বের বৃহত্তম দল। হতে পারে আপনারা বিশ্বের বৃহত্তম ধনী দল, এটা অস্বীকার করি না, যে আপনারা সত্যি বিশ্বের সবচেয়ে বড় ধনী পার্টি আপনারা। কিন্তু অর্থ বলে সবকিছু কি কেনা যায়? অর্থ বলে সবকিছু কি জেতা যায়? বিশেষ করে মানুষের মন? এই প্রশ্নের উত্তর দেবেন আপনারা। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।